গল্পের নাম কবিরাজের বিপদ। চন্দ্রনাথবাবু কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার। রাম রামদাসের ছোট্ট বাজার পূর্ববঙ্গে থেকে আগত উদ্বাস্তু ডাক্তার। কবিরাজ হোমিওপ্যাথে ভর্তি হয়ে গিয়েছে। রোগীর চেয়ে ডাক্তারেরা সংখ্যা বেশি, তবে দেশটায় রোগ বালাই নিতান্ত কম নয়। তাই সবাই দুমুঠো ভাতের জোগাড় করতে পারত কোনো রকমে। চন্দ্রনাথবাবুর বয়স ৫০-৫৬, শিশির সেনের বয়স ২৬-২৭। ওদের ডাক্তারখানা রাস্তার এপার ওপার। রুগীর পর প্রায় থাকে না। দুজনে বসে গল্প সল্প করে। বয়সের তারতম্য যতই থাকুক, দুজনে খুব বন্ধুত্ব। চন্দ্রনাথবাবু এসেছেন খুলনা জেলায় হলদিবুনিয়া থেকে, আর শিশিরবাবু যশোর থেকে। কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে, দুজনের বসলেই তর্ক আর দ্বন্দ্ব। তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কী হয় এই নিয়ে। চন্দ্রনাথবাবু বললেন, তাদের গ্রামের একখানা সাধু ছিলেন, তিনি ভূত নামতেও পারতেন না। অনেকবার তিনি ভূত নামানোর চক্রে উপস্থিত ছিলেন, নিজের চোখে ভূতের আবির্ভাব দেখেছেন, ভূতের কথা শুনেছেন নিজের কানে। সাধুটি একজন বড় মিডিয়ার, তার মধ্যে নাকি ভূতের দল পৃথিবীতে নিজেদের প্রকাশ করে। শিশির সেন বলল, রাবিশ। চন্দ্রনাথবাবু বলেন, তোমার বলবার কোনো অধিকার নেই এখানে। তুমি ছেলে মানুষ, কতটুকু তোমার অভিজ্ঞতার কোনো দরকার হয় না। কমন সেন্সের প্রশ্ন এটা। করে বলছো কেমন সেন্স? করে বলছো কমন সেন্স? মানুষ মরে গেলে আর বেঁচে থাকে না। কমন সেন্স মারা মানেই না বাঁচা, মরা মানেই বৃহত্তর জীবনের মধ্যে প্রবেশ করা। মরা মানেই না বাঁচা, মরা মানে জীবনটা বড় করে পাওয়া। একদম বাজে। দুপাতা সায়েন্স পড়ে ভাবছো খুব সায়েন্স শিখে ফেলেছ। আসল সায়েন্সের কিছুই জানো না, শেখোনি। বৈশাখ মাসের শেষ সপ্তাহে এবছরের মতো এমন গরম এখানকার বৃদ্ধ লোকেরাও সেখানে কোনোদিন দেখেনি। শিশির যেন বেলা 5:30 সময় এসে ডাক্তারখানা খুললেন। না টিনের বারান্দাতে আগুন হয়েছে, এখনো ঘরের ভেতর বসা সম্ভব নয়। সামনের পানের দোকানিকে বললেন, রাস্তাতে একটু জল ছিটিয়ে দিও অভয়, এক্ষুনি লরি চলে ধুলোয় চারিদিকে অন্ধকার করে দেবে। এই কোরেজ মশাই, কি বাইরে আনুন না। যাই কতক্ষণ এলেন? আমি আজ বাসায় যাইনি, দুপুরে এখানেই শুয়েছিলাম। খেলেন কোথায়? রামজীবন তার ফয়দাদের স্ত্রীর শ্রাদ্ধ গেল আজ কিনা, নেমন্ত্রণ ছিল। ও আসুন, আমার বারান্দায় চা খাবেন? না মশাই, এই গরমে চা? দুপুরে লুচি ঠেসে ডালদা ঘি এ তো, নইলে আর কোথায় পাওয়া ঘি? না মশাই, নেমন্ত্রণ না খেয়ে ভালোই করেছি। খেলে অম্বল, না হয় পেটের অসুখ, আর এই গরমে। চন্দ্রবাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলেন। পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল। চন্দ্রবাবুর মধ্যে একটি
সমরপটু আত্মা বাস করে। অবিশ্বাসীর সঙ্গে যুদ্ধ করেই তার তৃপ্তি। শিশির যেন ভূতে বিশ্বাস করুক না করুক তাতে চন্দ্রনাথ কবিরাজের কী? জিনিসটা যদি সত্যি হয় তবে শিশির সেনের অবিশ্বাসও সেটাই কি হানি করতে পারে? চন্দ্রনাথবাবু সেটা বোঝেন না যে এমন নয়, বোঝেন সবই। তবু যদি একজন অবিশ্বাসীকেও একদিন আলোতে এনে হাজির করা যায়, ইসলাম ও খ্রিস্টান ধর্মের দিগ্বিজয়ী প্রচারকদের আশা যেন তার মধ্যে এসে বাসা বেঁধেছে। সত্যের আলোতে এসব অসৎ মূর্খ ছেলেদের আনতেই হবে, তবেই প্রকৃত শাস্তি দেওয়া হবে। এই দায়িত্বদের স্বার্থবাদী ছোকরা দাম্ভিকের দল দুপাতা সায়েন্স পড়ে সব শিখে গিয়েছে। চন্দ্রনাথবাবু জানতেন না শিশির সেনের মতো ছোকরা তার সম্বন্ধে কী মনে করে। ওরা আড়ালে মুখ টিপে হেসে বলে, বুড়ো একদম সেকেলে, কুসংস্কার ভরা, ইংরেজি তো তেমন জানে না, কবিরেজি করত, সংস্কৃত জানে একটু আধটু, দৃষ্টিভঙ্গি একেবারে 19-20 শতাব্দী। কী করি, মেজবার কোনো লোক নেই এসব জায়গায়, কার সঙ্গে দুটো কথা বলি, নইলে ওই বুড়ো হাবড়ার সঙ্গে বন্ধুত্ব আমার? রাম রাম। একটু পরেই হঠাৎ পশ্চিম দিগন্তে অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠল এবং কিছুক্ষণ পরেই কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেল। চন্দ্রনাথ কবিরাজ নিজের কবরের খানায় জানালার দরজা বন্ধ করে ছুটে গেলেন। ধুলো চারিদিকে অন্ধকার হয়ে উঠল, বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু হলো বটে, কিন্তু বৃষ্টি বেশি না হয়ে ঝড়টাই হলো বেশি। ডাক্তারখানার সামনে অশ্বত্থ গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়ল শিশির সেনের ডাক্তারখানার দরজার সামনে। বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধ বেরোবার সঙ্গে সঙ্গেই বাতাস ঠান্ডা, গরম একদম কমে এলো। চন্দ্রনাথ বললেন, আহ, বাঁচা গেল, শরীর জুড়িয়ে গেল যেন। কতদিন পরে একটু বৃষ্টি পড়ল আজ মাটিতে। চা খাবেন একটু? তাহলে মন্দ হয় না। আনাও আর একটুকু। এই সময় বৃষ্টিটা বেশ জোরেই এলো, বর্ষাকাল বৃষ্টির মতো। চন্দ্রনাথ কবিরাজের কবরস্থাখানায় ঘরে চালের ছাদ বেয়ে অবিরল ধারে জল গড়িয়ে পড়তে লাগলো। রাস্তার জল জমে উঠল আধা ঘন্টার ভেতরে। কেন বৃষ্টি এলো? মুষলধারে না হলেও এবছরের পক্ষে মন্দ নয়। চন্দ্রনাথবাবু বললেন, কই তোমার চা কোথায় গেল হে? নবীন তো গিয়েছে। বৃষ্টিতে আটকে পড়ল রামুর দোকানে। ছাতি আছে আপনার? না, তবে আর কি হবে? বামুন জল ছেড়ে যাক, আর আপনার ভুতুড়ে আলোচনায় আরম্ভ করুন না। না, কেন আজ এত বিরাগ কেন? আজই বরং ঠান্ডা বদলাবার সন্ধেতে ও কথা জমবে ভালো। না হয় তোমরা অবিশ্বাস করো, হাসাহাসি করো, গভীর সত্যকে এভাবে কেনা বেচা ছাড়তে নেই।
গভীর সত্যকে এভাবে বেনাবনে ছাড়তে নেই। আপনার কথায় প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি, অন্তত দুঃখের সঙ্গে। গভীর সত্য কাকে বলে আপনি? মানুষের জীবন ও মৃত্যুর অদ্ভুত রহস্যময় গম্ভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন। মানুষ মরে না, ভগবান অন্তত করুণায় করুণায় আখর করুণার আকর, ভগবান অন্তত করুণায় আকর। এই হলো গভীর সত্য। আরও সংক্ষেপে শুনতে চাও? মানুষ অমর। শিশির সেন হেসে উঠে বলে উঠলেন, তবে আপনি কবিরাজি করেন কেন? মানুষ যদি অমর হয় তবে? তার এই দেহটা অমর নয়, তাই কবিরাজি করি। আর এতদিন পরে কথাটা বলি, কবিরাজি করতে গিয়েই এই সত্যটা টের পেয়েছি। কিভাবে? এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে এসে টেবিলের উপর রাখলে। শিশির সেন বললে, বিস্কুট কই রে, আনিসনি? যা নিয়ে আয় চারখানা। আর শোনো, দুটো সিগারেট নিয়ে আয় অমনি। এইবার বলুন কিভাবে? চন্দ্রনাথ কবিরাজ চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন, না, এসব নিয়ে ঠাট্টা নয়, বাদ দাও। না না, রাগ করবেন না। কি করে সত্যটা টের পেলেন কবিরাজি করতে গিয়ে, বলুন না। বেশ বাদলার সন্ধেটা। না, আমি বলবো না। আর ঠাট্টার ব্যাপার নয় সেটা। তোমরা হাসবে আর আমি ভাববো আমার জীবনের অত বড় একটা অভিজ্ঞতা। আমি কবে তো আপনাকে ঠাট্টা করেছি এ নিয়ে? সত্যি বলুন। চন্দ্রনাথ কবিরাজের মনটা যেন একটু নরম হয়ে গেল। তিনি চা খেতে খেতে শুরু করলেন নিম্নের গল্পটি। আমি নিজের যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে? ঘটনাটা গোড়া থেকে বলি। পাকিস্তানে আমার বাড়ি ছিল, খুলনা জেলায় হলদি বুনিয়ায় গ্রামে। আমার বাবার নাম ছিল ত্রিপুরাচরণ শাস্ত্রী। সে কালের বড় নাম ডাকওয়ালা কবিরাজ ছিলেন তিনি। বাবা বড় কবিরাজ ছিলেন। তার পয়সার পেলাম আমি। বাবা তখনও বেঁচে আছেন, তবে কাজকর্ম করেন না। ইদানিং পক্ষাঘাত রোগে একদিকের অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যাগত ছিলেন একেবারে। নাম করা সেকেলের কবিরাজের ছেলে হিসাবে বড় বড় বাধা ঘটছিল। যারা অসুখ বিসুখে আমাকে ছাড়া আর কোনো চিকিৎসককে ডাকত না। মালমাজির পাকরাশি জমিদার ছিলেন এমন একটি বাঁধা ঘরে। সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকরাশি ডেকে পাঠালেন তার ছেলের অসুখ। আমি গিয়ে দেখলাম ছেলেটির ভীষণ জ্বর, যাকে আপনারা বলেন টাইফয়েড। 15-16 বছর বয়সটা রোগের পক্ষে তত সুবিধাজনক নয়। আমাকে জমিদারবাবু হাতে ধরে অনুরোধ করে বললেন, আপনাকে এখানে থাকতে হবে কবিরাজ মশাই। যা লাগে আমি তাই আপনাকে দেব। ছেলেকে বাঁচিয়ে দিন। আমি রুগীর অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম। পেট ফাঁপা, বুকে সর্দি কাশি, নাড়ির গতি আপনারা যাকে বলেন ইন্টারমিটেড, ভুল বকা, সব খারাপ লক্ষণেই বর্তমান। বাঁচানো বড়ই কঠিন। ভগবান ধন্বন্তরীকে স্মরণ করে কাজে লেগে গেলাম। সেদিন সন্ধ্যার পর নাড়ির অবস্থাটা ভালো করে আনলাম।
পেট ফাঁপা অনেকটা কমে গেল, ভুল বকুনি খানিকটা কমলো। আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম। রাত্রি 1 প্রহরের পরে পাকরাশির জমিদারের বাড়ি দো মহল্লা। বাইরে একদিকে দোলমঞ্চ, নাট্যমন্দির আর গোবিন্দ মন্দির, ডাইনে সদর কাছারি আর মহাফেজখানার দক্ষিণে আমলাদের থাকবার কুঠুরি, সারি সারি অনেকগুলি। আমলাদের বাসার পূর্ব দিকে বড় পুকুর, এই পুকুরের 3 দিকে বাঁধানো ঘাট, পূব দিকে ঝাড়ের ঘাট, পূব পাড়ের ঘাট বাইরে লোকেদের জন্য, বাকি 2টি ঘাট আমলাদের জন্য। বাইরে মহলে মাঝখানে সদর দেউড়ি, এই দেউড়ির 2 পাশে 2 বৈঠকখানা। আমার বাসা নির্দিষ্ট হয়েছিল বাঁদিকে বৈঠকখানার পাশেই বড় কুঠরিতে। সাদা ধবধবে চাদর পাতা, 2টো বড় তাকিয়া, মশারি খাটানো, চমৎকার বিছানা করে দিয়ে গিয়েছে বাড়ির ঝি। খাওয়া দাওয়া করে আমি বাইরে বসে অনেকক্ষণ রুগীর বিষয় চিন্তা করলাম। কাল সকালে কী কী অনুপান দরকার হবে সেগুলো মনে মনে ঠিক করে রাখলাম। তারপরে এসে শুয়ে পড়তে যাব। এমন সময় দেখি জ্যোৎস্না লোকিত মাঠ দিয়ে কে একজন সাদা কাপড় পরা স্ত্রীলোক এদিকে আসছে। রাত তখন অনেক। এত রাতে একা কে মেয়ে এদিকে আসছে বুঝতে পারলাম না। মেয়েটি এসে দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো। 15 মিনিট মধ্যেই আবার সে বার হয়ে মাঠের দিকে চলে গেল। আমি ভাবলাম, আমলাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রীলোক রোগীকে দেখতে আসে তবে এত রাত্রে আসবে কেন? একাই বা আসবে কেন? ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজলো দেউড়িতে। এমন সময় বাড়ির ভিতর থেকে আমার ডাক এলো, রুগীর অবস্থা খারাপ, শিগগিরই যেন যাই। আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রুগীর শয্যার পাশে। সত্যি রুগীর অবস্থা এত খারাপ হলো কী করে? 1.5 ঘন্টা আগে দেখে গিয়েছি রুগী বেশ আরামে ঘুমাচ্ছে। এখন তার জ্বর বড্ড নেমে গিয়েছে, অথচ চোখ দুটো জবা ফুলের মতো লাল। নাড়ির অবস্থা খারাপ। জ্বর এত কম দেখে ঘাবড়ে গেলেন। কোথায় ঘামতে শুরু করেছে রুগী। মস্ত বড় সংকটজনক অবস্থার মুখে এসে পড়ল কেন এভাবে হঠাৎ। তক্ষুনি কাজে লেগে যাই। আমিও ত্রিপুরা কবিরাজের ছেলে, উপযুক্ত গুরুত্ব শিষ্য, দমবার পাত্র নাই। ঘণ্টা 2-এর মধ্যে রুগীদের চাঙ্গা করে তুলে শেষ রাতে ক্লান্ত দেহে বাইরে ঘরে বিশ্রাম করতে গেলাম। এক ঘুমে একেবারে বেলা 8টা। উঠে রুগী দেখে এলাম। বেশ অবস্থা, কোনো খারাপ উপসর্গ নেই। তারপরে একভাবেই কাটল। রুগীর অবস্থা দেখে বাড়ির সকল খুব খুশি। আমার সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাটুনি নেই। দুপুরবেলা খুব ঘুম দিলাম। বিকেল এমন কি বড় পুকুরে মাছ ধরতে গেলাম। আমলাদের মধ্যে একজন ভালো বসিয়ালের সঙ্গে একখানা পোনা মাছ ধরলাম। মনে খুব ফুর্তি। সেদিন রাত্রে বাইরে ঘরে শুয়ে আছি, এমন সময় দেখি দূরে মাঠের দিক থেকে যেন সেই স্ত্রীলোকটি এদিকে আসছে। আর সারা দিনের মধ্যে মেয়েটির কথা একবারও আমার মনে হয়নি। এখন আবার তাকে আসতে দেখে ভাবলাম উনি নিশ্চয়ই এদের কোনো আত্মীয়া
হবেন। দূরগ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে, কিন্তু একা আসেন কেন? হঠাৎ মনে পড়ে গেল কাল এই মেয়েটি রুগীকে দেখে চলে যাওয়ার পরে রুগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। মনটা যেন খারাপ হয়ে গেল। মেয়েটির দেউড়ি নিয়ে বাড়ির মধ্যে ঢুকলো, দেখে আমার বুকের মধ্যটা টিপ 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 করতে লাগলো। কেন কি জানি না। কেন কেন এটা কি কান ধরে কান খাড়া করে কান খাড়া করে রইলাম বাড়ির দিকে। আরামে ঘুমোতে যাচ্ছিলাম, কিন্তু বিছানায় ছেড়ে চেয়ারে বসলাম। ঘড়িতে ঠিক সে সময় 12টা বাজলো। হঠাৎ দরজার কাছে কি শব্দ হলো। মুখ তুলে দেখি সেই স্ত্রীলোকটি একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন। বেশ সুন্দরী, ধবধবে শাড়ি পরা, 24-এর মধ্যে বয়স, কপালে সিঁদুর। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোবার আগেই তিনি আমার দিকে আঙুল বাড়িয়ে হুকুমের সুরে বলতে আরম্ভ করলেন, শোনো, তুমি এই ছেলেটিকে বাঁচাতে পারবে না, তুমি বাড়ি যাও। আমার মুখ দিয়ে অতি কষ্টে বেরোলো, কেন মা, আপনি কে? আমার শরীর যেন কেমন ঝিমঝিমি করে উঠল। সমস্ত ঘরটা যেন ঘুরছে। কেন এমন হলো হঠাৎ কি জানি না। তিনি একদৃষ্টে আমার দিকে চেয়ে বললেন, শোনো, আগুন নিয়ে খেলা করো না। একে আমি নিয়ে যাব। এ আমার ছেলে। ওর বাবা আবার বিয়ে করেছেন। আমার মৃত্যুর পর সৎমা ওকে দেখতে পারে না। বহু অপমান হেনস্থা করে আমি সব দেখতে পাই। আমার স্বামী অনেক কথা জানেন না, কিন্তু আমি সব জানি। আমি আমার ছেলেকে নিশ্চয়ই নিয়ে যাব। কাল রাত্রেই নিয়ে যেতাম, তোমার জন্য পারিনি। তুমি চলে যাও এখান থেকে, ওকে বাঁচাতে পারবে না। আমার সাহস ফিরে এলো। হাত জোর করে বললাম, না মা, আমি বৈদি, আমার ধর্মপ্রাণ বাঁচানো। আমার ধর্ম থেকে আমি বিচ্যুত হব না কখনোই। আমার প্রাণ যায় সেও স্বীকার। একটা প্রস্তাব আমি করি মা, জমিদার বাবুকে সব খুলে বলি। অসুখ সারবার পরে তিনি ছেলেটাকে যাতে কোনো ভালো স্কুলে বোর্ডিংয়ে রেখে দেন, এ ব্যবস্থা আমি করব। এ যাত্রায় আপনি ওকে নিয়ে যাবেন না। যদি আবার ওর ওপর অত্যাচার হতে দেখেন তখন নিয়ে যাবেন। আর আমিও আসব না। দয়া করুন জমিদার বাবুকে। তিনি বড় ভালোবাসেন এই ছেলেটিকে। তিনি বললেন, বেশ তাই হবে। তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয় তবে সেবার আমি ওকে নিয়ে যাবই। মনে থাকে যেন। তখন যেন সে মূর্তি মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার ডাক এলো অন্দর থেকে, রোগীর অবস্থা খারাপ। আমি তখনই ছুটে গেলাম। কাল যেমন অবস্থা ছিল আজও ঠিক তাই, বরং একটু বেশি খারাপ। ভোর পর্যন্ত পরিশ্রম করতে হলো রুগীকে চাঙ্গা করতে। সকালবেলা বাইরে যাওয়ার আগে জমিদারবাবুকে আমি নিভৃতে ডেকে বললাম, কিছু মনে করবেন না জমিদারবাবু, আপনি এই ছেলেটিকে বাঁচাতে চান তো? জমিদারবাবু অবাক হয়ে বললেন, তার মানে হচ্ছে এই, আপনি জানেন না এই ছেলেটির উপর ওর সৎমার বড় অধিকার করেন। কাল ওর মা আমার কাছে এসেছিল।